1995-এর 107 107 নম্বর সেকশনে বলা ছিল আপনার লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963। 1963 সালে ভারতবর্ষে একটা আইন তৈরি হয়েছে, ফাইনাল আইন। সেটা কি? লিমিটেশন অ্যাক্ট। অনেক কিছু আছে, তার মধ্যে একটা পয়েন্ট আছে, কারো সম্পত্তির ওপরে, ধরুন এটা তো স্কুল, এটা যদি কেউ 12 বছর ধরে বসবাস করে, খাতাই কলমে গেল, এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। মানে আপনার জমি আছে, হয়ে গেলাম, কাগজ আমার না থাকলেও আমি কিন্তু সত্তার মালিক হয়ে গেলাম। কাগজ আপনার না যোগ্য ছিল না, অর্থাৎ 12 বছর কেন, 22 বছর কেন, 200 বছরও ফেতনা লাগাবে জায়গা, ওয়াকফ বোর্ডে জায়গাতে। কেউ 2 দিন বসে বলবে আমি 12 বছর আছি, হলো না, শক্তিশালী হলো, দুর্বল হলো। এবার আপনি বললেন, এবার আমি আপনার চ্যালেঞ্জ আমি করি না ভাই, হ্যাঁ, বিখ্যাত জায়গা, আমি ওখানে ঘুরে গিয়েছি, প্রচুর মানুষজন আসে। কামারপুর ফেলে এসছি আমরা, কামারপুকুর, তো ওখানেও মন্দিরের অনেক প্রপার্টি আছে। ক্ষেত্রে আইনটা কি? ওখানেও বলা আছে 12 বছর, 22 সে লিমিটেশন অ্যাক্ট সে কাজে লাগাতে পারবে না। কেউ যদি বসে থাকে সে কিন্তু কোর্টে গিয়ে তার জন্য ক্লেম করতে পারবে। মানে অর্থাৎ মোসালিটির কথা বলেছে, সম অধিকারের কথা বলেছে। তাহলে প্রশ্ন, 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার বলুন, প্র্যাকটিসিং সংজ্ঞাত হবে একটা কিছু, শুধু বলে ছেড়ে দিয়েছে প্র্যাকটিসিং ইসলাম। এবার ধরুন না, সে ইচ্ছা গেল, বা যে নামাজ পড়ে নেই, সবার কথা বলছি, যাব ওয়াকফ বোর্ডকে বলবো, ওয়াকফ বোর্ড কাগজপত্র দেখে সার্ভে কমিশনারকে, আপনি গিয়ে বললেন আমি অফ করব সম্পত্তি, বলতে পারেন। তো অফ করতে গেলে আপনাকে আগে ধরবে আপনি 5 বছর ইসলামের মধ্যে আছেন না নাই। শুধু কি ভাই, সংজ্ঞাটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ কাজা। তো ইমাম সাহেব গেছে, ঘটনা চক্রে ইমাম সাহেবের কপালে দাগ নাই। কে বললো কি তুমি ঠিকঠাক নামাজ পড়ো? বলে হ্যাঁ স্যার আমি 5 ওয়াক্ত নামাজ। বললে এবারে রমজান কতদিনে কি কটা রমজান রোজা হয়েছে, রমজান মাসটা কটা? এবারে তুমি কি করে দান করবে? তুমি 25টা রোজা রেখেছো, 4টে রোজা ছেড়ে দিয়েছো, তাহলে ফরজ কাজটা তুমি পারবে না, চলে যাও। মানে আপনাকে, এবার বলুন, আপনি মুসলমানদের উদাহরণ দিয়ে বলছি, এখানে যারা মুসলমান আছে, তাহলে কি সরকার আপনাকে একটা আমি সম্পত্তি উৎসর্গ করছি কার জন্য? আল্লাহর রাস্তায়। আর একটা এই ওয়াকফে আওলাদ মানে কি? ওই সম্পত্তিটা আর বিক্রি করতে পারবে না। অনেকের কি হয় দেখবেন, একটু বাড়ি বানায় না, তাহলে আমার পোতা মানে আমার ছেলে ক বিঘে জমি পেল? 2 বিঘে জমি পেল, 2 বিঘে। তার আবার একটা করে যদি ছেলে হয়, দুজনের একটা করে ছেলে, স্যার ইনকাম হবে সেটা ভাগ করে নেবে। অর্থাৎ তাহলে আর বিক্রি করার জায়গা থাকলো না। ওয়াকফে আওলাদের রাস্তাও বন্ধ করে দিচ্ছে। কেন অফ করে দেবেন? যে আমার ছেলে তার ছেলে তার ছেলে, এটা বিক্রি পারবেন, এই জন্য অনেকে অফ করে। সেই রাস্তাটা মোদিজি বন্ধ করে দিল, বুঝতে পারছেন? তাহলে এবার আমি প্রশ্ন করবোই স্বাভাবিকভাবে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমি একজন সচেতনরা যিশুর নামে বা আপনার গির্জার নামে সম্পত্তি দেবে, তাকে কি 5 বছর ধরে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে? এই আইন আছে।
বিখ্যাত মন্দির, সেই মন্দিরের নামে আমি 2 কাঠা জায়গা দেব, তাই কি 5 বছর ধরে হিন্দু আর ধর্মের নামে বা তার সন্তানদের নামে সম্পত্তিকে যখন পারবে না শুধুই বলবে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে 2 স্লোগান দিয়ে পালাবে, কেটে পড়বে। প্রজাহিতৈষী ছিলেন, প্রজাদের জন্য তিনি তার সংসারকে ত্যাগ করে দিয়েছিলেন। আর এর হ্যাঁ 300 বছরে আমি দায়িত্ব বার করতে পারবেন না। কেন কাগজ বার করতে পারবেন না? কারণ এটাও আছে, কারণ এই লোকের দাদুরা তখন, এই লোকের প্রচুর জন্য বলছি, রাস্তায় দিয়ে দিলাম, তোরা তোর ছেলে পুলে যা হবে কে অবস্থান করবি, হয়ে গেল। কিন্তু দিয়ে দিল। এবার কবর দিয়ে আসছেন, এই লোকের দাদু বা কারো দাদু কি বললো, এই যে এই দানটা মোদির নজরে পড়েছে, কি প্রায় 4 লক্ষ একর সম্পত্তি আমার বাপ দাদুরা বলেছে এই তুমি এটাই কবর দেবে, ওটাই মসজিদ করবে, এটা ঈদগার জন্য দিয়ে দিলাম। এই জায়গাটা মৌখিক ওয়াকফ বলা হয় বা মৌখিক দান বলা হয়। মোদি এবার কি বলছে অবৈধ, যেটা পুরাতন আমল থেকে দান করে আসছে সেটা থেকে বা আইনের সংশোধনীতে এই ওয়াকফ বা ইউজারটা অবৈধ আজ থেকে। তাহলে কিন্তু তা না করে মোদি কি করছে, পুরো 300 বছরের তোমার যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালে ওই আইন অনুযায়ী, এবং শুধু তাই নয় 2000 সালে সুপ্রিম কোর্টের মামলাতে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট মৌখিক দানের পক্ষে। তাহলে আপনার আমার বাপ দাদুরা যে দানটা করে গিয়েছিল, এখন এসে এটাকে অবৈধ ঘোষণা করে ওটাকে নেওয়ার চেষ্টা করছে। আমি মামলা করতে গিয়েছি, তোমার এখানে কোনো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেটা আমরা একটু হাত দিচ্ছি না। লড়াইটা আমাদের না মুসলিমদের রেখে যাওয়া পূর্বপুরুষের সম্পত্তিকে আত্মসাৎ করতে চাইছেন। ওটা দিয়ে আর কি খায়? জীবন উদ্দাস কোথা আছে? ভেতরে রাখা আছে। ওইটার লড়াই নয়, এই আইনকে প্রত্যাহার করানোর জন্য আমাদেরকে মাঠে ময়দানে থাকতে হবে। কদিন আগে ব্রিগেড হচ্ছিল, অনেক বিতর্ক হ্যান ত্যান, ব্রিগেডও আমাদের করতে হবে ভাই, ব্রিগেডও করতে হবে। আগামী দিনে ব্রিগেড হবে, মহিলা পুরুষ নির্বিশেষে যেতে হবে, এবং অবস্থান বিক্ষোভ কলকাতায় হবে আগামী দিনে, সেখানেও আপনাদেরকে। এটা চাইছে মোদি, চাইছে আপনার এলাকার বিধায়কেরা জিন্দাবাদ বলুক। একদম ওই চক্করে পড়বেন না। যখনই আপনি মুসলমানদের ইস্যু বলবেন, এটা মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতে আঘাত দিচ্ছে, ঠিক কথা, অস্বীকার করার জায়গা নেই। 16D সম্ভবত আছে বা 26 নম্বর আর্টিকেলে দেখবেন, ওখানে সমস্তটাই সেই ধর্মের মানুষের উপর অধিকার দিয়েছে, এখানে সেটা আঘাত দিচ্ছে। এর
আমাদের লড়াইটা সংবিধানকে বাঁচাবার লড়াই, এটা মাথায় থাকবে তো ভাই? এটা মাথায়। শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। অন্যায় করেছে, অবৈধ পন্থা অবলম্বন করে টাকা দিয়ে ছিল এটা চলে যাবে, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছিল রাজ্য সরকারকে যে কজন বৈধ কজন অবৈধ পৃথকীকরণ করে দিতে, কিন্তু রাজ্য সরকার পৃথকীকরণ না দেওয়ার ফলে 26,000 ছেলে। কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের, দেখুন কি পরিস্থিতি, যারা মেধার পেয়েছে তাদের যোগাবেন, তাদের হয়ে লড়াই হবে, তারা মাঠে ময়দানে থাকবে। রাজ্য সরকারকে বাধ্য করতে হবে, পৃথকীকরণ করতে হবে। রাজ্য সরকারই জানে কার কাছ থেকে টাকা নিয়ে বন্ধ করে যাদেরকে শিক্ষক নিয়োগ করিয়েছিলেন সে অবৈধগুলোকে বাদ দিন, তাদেরকে জেলের মধ্যে রাখুন প্রয়োজনে। যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে সেই রাম কাকার ছেলে পারে, টাকার দরকার নাই, অবৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদেরকে আবার মাথা উঁচু করে তাদেরকে বরণ করে স্কুলের মধ্যে পাঠানো হোক। এই দাবি আমাদেরকে তুলতে হবে। আপনার অন্যার বিধায়ক তুলবে না, অন্যার বিধায়ক জোর গলায় বলবে না যে এই দুর্নীতির সাথে যারা যুক্ত আছে তাদের সব কটাকে ধরে জেলের মধ্যে ভরবো, এ বলবে না। মা যার গর্ভে তৃণমূলের জন্ম, ছেলে যতই খারাপ হোক না কেন মা কিন্তু ছেলেকে ছেলের মতোই ভাসবে। এই তো আমার বাঁদিকে মায়েরা আছে, দূরে মায়েরা আছে, মায়েরা এই আপনার যে বিধায়ক, এই এদের হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে 1998 সালে। আমি বলছি, রেকর্ড করে রাখুন। মাথায় রাখবেন, তৃণমূলের জন্ম কার হাত ধরে? তাহলে আমার বোন, আপনার আবার বাড়ির মেয়ে, সেই সোদপুরের তিলোত্তমা, যাকে তাকে খুন করলো, তার বিচার এতক্ষণ হয়ে যেত। যারা যারা যুক্ত তাকে ধরে নি, পেপারে অ্যাড দিয়ে দাও, টিভিতে খবর চালিয়ে দাও, সোশ্যাল মিডিয়ায় ওই মুখগুলোকে 50-55 জন কারা, এদের ঠিকানাগুলো একটু বলে দিন তো, আমরা জিজ্ঞাসাবাদ করব। করেছে ভাই? করলে তো দিদিমণির দলের অনেক নেতার ছেলেরা, অনেক নেতার মেয়েরা ফেঁসে যাবে। ভাই আপনাদের বিধায়কের তো একটু বুকে চিনচিন করবে। আপনার বিধায়ক একবার ওই সময় তিলোত্তমার সাথে যারা ডিউটি করছিল সেই সমস্ত ডাক্তারকে একবার অন্তত আছে, আর আপনার আমার পাড়াতে ও হিন্দু আমি মুসলমান করাচ্ছি। বুঝতে পারছি? বিধায়ককে বলুন এই পেট্রোল পাম্পে গিয়ে তেল নিলে যে হিন্দু তার 50 টাকা পারবে করতে। ই বলছে হিন্দুর ভালো চাই, হিন্দুকে বাঁচাতে এসেছে, তাহলে বলতে হিন্দুরা দেবে না, বলতে বলুন তো পারবে? হিন্দুকে কি মুসলমানদের বাঁচা, আমি ভোট দাও আমি মুসলমানদের বাঁচাবো, বাঁচানোর প্রমাণ হচ্ছে এইটাই তো আপনার বাঁচানো হচ্ছে। মুসলমানরা পড়লেই তো বাঁচবে, মুসলমানরা যত পড়াশোনা করবে তত বাঁচবে, মাথা তুলে বাঁচবে তত। এরা চায় না মুসলমানরা মাথা তুলে বাঁচুক, শুধু মুসলমান। আপনার এই বাঁকুড়া জেলার কথা বলছি, যেখানে আদিবাসী ছেলে মেয়েরা বেশি থাকে, যেখানে দলিত ছেলে মেয়েরা বেশি থাকে, আর যেখানে এই মুসলমান ছেলে মেয়েরা বেশি থাকে, সব স্কুলগুলোতে গিয়ে দেখুন শিক্ষক নাই। ওখানেও গিয়ে দেখবেন স্কুল আছে, শিক্ষক নাই। কারণ আদিবাসী ছেলে মেয়েরা যদি মুসলমান ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয়ে যায়, প্রশ্ন করতে শুরু করে দেয়, তাহলে সমস্যা তো বেশি। সমস্যা হয়ে যাবে। তাই ওদেরকে আগে কি প্রশ্ন করার মতো জায়গা থেকে এদেরকে শেষ করে দাও। কি হবে? চান আদিবাসীর ভালো চান, দলিতের ভালো চান, কিন্তু এই দলিতের ভালো কিভাবে চাই? শুধু জয় শ্রীরাম
ভাই শ্রীরাম, যা 50 টাকায় তেল দাও তো, দেবে, পিটিয়ে তাড়িয়ে দেবে একদম। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভাই, যে আমি হিন্দু, আমি দলিত, আমি মুসলমান, আমি বা আমার জেলাতে গিয়ে যাতে আমি সুস্থ হতে পারি, ট্রিটমেন্ট করে দিতে হবে সরকারকে, এই দায়িত্ব সরকারকে নিতে। নাগরিক, পশ্চিমবাংলার অধিবাসী, আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হব, এই বাঁকুড়া জেলায় এই ডিগ্রিটা আমি অর্জন করতে পারি। ওই নাম কাওয়াস্তে বাঁকুড়া ইউনিভার্সিটি দিয়ে রাখলে হবে না, আছে তো ডিপার্টমেন্ট আছে। বাঁকুড়ার মানুষকে এখন কলকাতাকে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে কেন ভাই? ভাই সিমলাপালের আমার দায়িত্বশীল, ও ডায়ালিসিস করতে কোথায় গেছে? কলকাতায়। তাহলে তুমি গিয়েছে, কিছু করার নেই, গেলে পরিস্থিতি নেই। আমি আপনাদের বলি, একটা পিজি হসপিটালের মতো হসপিটাল যদি বাঁকুড়ায় হতো, বাঁকুড়ার সিমনাপালের লোকটি আর পিজি হসপিটালে গেলে দুটো তিনটে ক্ষতি কি, দিন আনে আপনার, দিন আনে দিন খান, একদিন যাওয়া, একদিন টাকা গেল, আবার গাড়ি ভাড়া 300 600 700 টাকা এক্সট্রা খরচ হয়ে গেল। ওটা গিয়ে আপনি যদি আপনি মিটিয়ে সন্ধ্যেবেলা ট্রিটমেন্ট করে রাতের মধ্যে আবার চলে আসতেন, তারপরের দিন আবার কাজ করতে পারতেন। তাই কল্যাণী এমস নাম শুনেছেন তো? কল্যাণী হচ্ছে নতুন এমস সেন্ট্রালের। এলাকার এমপিকে বলবেন, চিঠি লিখে দেবেন যে এই বাঁকুড়া লোকসভার মধ্যে বাংলার 25,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা এবারে ওষুধ কিনে খেতে হবে না, ইঞ্জেকশন কিনে নিতে হবে না, সেলাইন কিনে নিতে হবে না, ব্যান্ডেজ কিনে। আমার দাবি, আর আমরা যদি ক্ষমতায় কোনোদিন আসতে পারি, আপনাদের বলে রাখছি, প্রতি বছর একটা করে এমস তৈরি করবে। এই ধরনের এমস যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ক্যাটাগরির, প্রতি বছর একটা করে পিজি হসপিটাল আমরা তৈরি করব, যে ওই জেলার মানুষ ওখানে। আমাদের উপর রাগ কেন? যে গ্রামের মানুষ শহরে যদি না যায়, তাহলে শহরের বাবুদের তো ওখানে খাবে, ওদের ইনকাম হবে, ওই জন্য তোমাকে হাতে না পেরে বলছে পাতে মারছে। তা শহরে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয়, গ্রামেই যাতে ট্রিটমেন্ট নিতে হয়, জেলার মানুষকে জেলাতেই যাতে ট্রিটমেন্টের চিত্তরঞ্জন তৈরি করব, পিজির মতো হসপিটাল তৈরি করব। আপনারা যদি আমাদের সাথ দেন, ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। সে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য এখনই আমি নিয়োজিত আছি। সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, সবার সাথে কথা বলে ঐক্য তৈরি করার চেষ্টা করছি। 2026 সালে একদিকে বিজেপি তৃণমূল থাকবে, আর অপর দিকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য লড়াই হবে। আশা করছি আপনাদের মূল্যবান ভোট ও বিজেপির পক্ষে আসবে, অর্থাৎ আমাদের পক্ষে আসবে, ও তৃণমূল অর্থাৎ আমাদের পক্ষে আসবে। আমরা সহজেই বিজেপি তৃণমূলকে হারিয়ে, আর নাহলে ভোট নেবে আপনার, আর আপনার বিপদে বলবে যাও দিল্লিকে প্রতিবাদ করো। সকলে ভালো থাকবে। আমার কানে কিছু খবর এসেছে যে আমাদের দলের মধ্যে থেকেও কেউ নাকি দুর্নীতির সাথে যুক্ত। তো বলে যাচ্ছি আপনাদের সত্য প্রমাণিত হয়, আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, সেইগুলোকে দল থেকে বাদ করে দেবো। কথা দিয়ে যাচ্ছি, কোনো কাউকে বাদ দেবো না, রেহাই করবো না।
দুর্নীতিকে রেহাই করব না বলে যাচ্ছি, দল থেকে বার করে দেবো। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ, আর গুটি কয়েকটা দিন আমাদের দিন, ছাড় পাবে না কেউ। ধন্যবাদ, আপনারা আস্তে আস্তে বিদায় নিন। এর মধ্যে কেউ ঢুকবে না। মিডিয়ার বন্ধু কটা কোশ্চেন আছে, মোবাইল দেখা ধরো, মিডিয়া বন্ধুর কটা কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তর। এর মধ্যে কেউ ঢুকবে না, হাত ধরার প্রয়োজন নেই, এর মধ্যে কেউ ঢুকবে না। कोई ना घुस पाए इसके अंदर है, इसको हटाओ।